প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ বিষয় লুপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তারা জানো যে আমি একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে তোমাদের বিভিন্ন ধরনের সিরিজের প্রবলেম কীভাবে সলভ করতে হয় এই বিষয়ের একটি ক্লাস নিয়েছিলাম। তো আজ আমরা ঠিক কিভাবে এই সিরিজগুলোর যোগফল নির্ণয়ের সি প্রোগ্রামিংয়ে কোড করতে হয় সেই বিষয়গুলো আজকে দেখব, এবং তোমরা পরীক্ষায় আসলে যে কোনো ধরনের সিরিজের যোগফল যদি পরীক্ষায় আসে তোমরা সলভ করতে পারবে। মূলত লুপ স্টেটমেন্টে গত ক্লাসে আমরা বলেছিলাম যে তিনটি অংশ থাকে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট। তো তোমরা যারা গত ক্লাসটি করনি সেটি হচ্ছে আমার লুপ রিলেটেড একটি বেসিক ক্লাস ছিল, এবং সেখানে আমি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো হোয়াইল লুপে যে বিষয়টি ছিল যে প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন এবং হোয়াইল শব্দটির মাঝে এখানে ছিল কন্ডিশন এবং মাঝখানে কিছু স্টেটমেন্ট ছিল, এবং স্টেটমেন্টের একদম শেষে ছিল হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তোমরা যারা আমার এই হোয়াইল লুপের ক্লাসটি করনি, আমি নিচে ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা এই ক্লাসটি করবে, কারণ এখানে আমি লুপ সম্পর্কিত বেসিক অনেক কিছু আলোচনা করেছি যেগুলো আজকে এই ভিডিওতে হয়তো আলোচনা করব না। তো যাই হোক, তো হোয়াইল লুপটি যারা ভালোভাবে বুঝেছো তাদের জন্য আজকের এই ফর লুপের ক্লাসটি খুব সহজ মনে হবে, কিন্তু হোয়াইল লুপের এই ক্লাসটি যদি তোমরা না করে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমাদের কাছে কিছুটা জটিল মনে হতে পারে। তো হোয়াইল লুপে তিনটি অংশ থাকে, যে কোনো লুপেরই আমি বলেছিলাম, ইনিশিয়ালাইজেশন, মাঝখানে কন্ডিশন, হোয়াইলের মাঝখানে, আর এখানে ব্র্যাকেটের মাঝখানে হবে হচ্ছে স্টেটমেন্ট। ঠিক সেম জিনিসটাই ফর লুপের মাধ্যমে যখন করব তখন এই হোয়াইলের এই জায়গায় হবে হচ্ছে ফর দিয়ে শুরু হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে দেখো তিনটি জিনিস আছে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটা একদম শেষে আছে। এখানে এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, এই সব তিনটি ওয়ার্ড কিন্তু সেপারেট করা আছে একটি সেমিকোলনের মাধ্যমে, এই জিনিসটা মনে রাখবে। সেমিকোলনের মাঝখানে কন্ডিশন, ডান পাশে হচ্ছে ইনক্রিমেন্ট এবং বাম পাশে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এবং মাঝখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যতগুলো তুমি লাইন লিখবে সব লাইনগুলো রিপিট হতে থাকবে। তো আমরা কোডিংয়ের মাধ্যমে আজকে তোমাদের এই ফর লুপ নিয়ে আলোচনা করব। তো চলো কোডিংয়ে চলে যাই, তাহলে বিষয়গুলো আরও সহজ মনে হবে। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি সিরিজের যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম তোমাদের দেখিয়েছিলাম। মূলত আজকে এই যোগফল নির্ণয়ের প্রোগ্রামটি আমি ডিটেলস আলোচনা করব ফর লুপের মাধ্যমে। তো হোয়াইল লুপের মাঝখানে যে লাইনগুলো আছে সেগুলো মূলত রিপিট হতো, গত ক্লাসে আমরা বলেছিলাম। তো আজকে আমরা যেহেতু ফর লুপ করব, তাহলে হোয়াইল লুপের এই কোডটিকে আমি ফর লুপ দিয়ে রূপান্তর করব। তো ফর লুপের যে স্ট্রাকচারটি ছিল, তো সেখানে আমার মূলত প্রথমে ছিল হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝখানে ছিল হচ্ছে কন্ডিশন এবং শেষে ছিল হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। কিন্তু হোয়াইল লুপে এই অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর এই মাঝখানের এটুকু হচ্ছে কন্ডিশন, এবং এটা হচ্ছে শেষের যে এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো সেক্ষেত্রে আমি যখন এটাকে ফর লুপ দিয়ে রূপান্তর করব, আমি একটু তোমাদের যদি লিখে দিই, এখানে এটার মানে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আর এখানে হচ্ছে কন্ডিশন, এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে আমাকে প্রথমে হোয়াইল শব্দটিকে ফর দিয়ে রূপান্তর করতে হবে, ফর দিয়ে রিপ্লেস করতে হবে। করার পর এই ব্র্যাকেটের মাঝখানে এখানে হবে ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশনে কি রয়েছে? সাম সমান সমান 0 এবং এন সমান সমান 1। তাহলে এখানে আমি সাম সমান সমান 0, এন সমান সমান 1 দিয়ে শুরু হয়েছিল। এখানে সেপারেটর হচ্ছে একটা সেমিকোলন, সেমিকোলনের মাধ্যমে বোঝাচ্ছে হচ্ছে বাম পাশে যেগুলো ছিল কমা দিয়ে এগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর এই সেমিকোলনের ডান পাশে এই অংশটুকু হচ্ছে কন্ডিশন, শর্ত, এবং একদম শেষে সেটি হবে হচ্ছে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে লাইনটি ছিল এটা আমি নিয়ে এখানে দিয়ে দেব। তাহলে এই হয়ে গেল আমার ফর লুপ। তাহলে যেহেতু ইনিশিয়ালাইজেশনটা আমি মাঝখানে করেছি, তাহলে এটাকে তুলে দেব। তাহলে এইটুকু হচ্ছে ইনিশিয়ালাইজেশন শুরু, মাঝখানে হচ্ছে কন্ডিশন, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হচ্ছে এখানে। তাহলে এখানে কিন্তু শেষে সেমিকোলন দেওয়া যাবে না, সেমিকোলন মূলত ফরের মাঝখানে দুইটাই থাকবে, এই একটা। তাহলে এটা দেওয়ার ফলে হবে কি, এই সাম সমান সমান 0 থেকে ইনিশিয়ালি শুরু হবে এবং এন সমান সমান 1 থেকে শুরু হবে,
এবং n এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 100-র চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত সামের মধ্যে n এর ভ্যালুটা যোগ হয়ে হয়ে সামের মধ্যে সেভ হবে, এবং প্রতিবার এই লুপটা যখন ঘুরবে তখন n এর ভ্যালু 1 করে বৃদ্ধি পাবে, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের আমি গত ক্লাসে একটু শর্ট আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা মূলত ডিটেলস বুঝবো যে কিভাবে মূলত এই যোগফলগুলো নির্ণয় হয়। তার আগে আমি তোমাদের একটু দেখাই যে আমাদের আউটপুট কি সেম আসতেছে কিনা। সো এবার যদি আমি প্রোগ্রামটিকে রান করি, দেখো একদম সেম আউটপুট আসবে, একদম ঠিক আগের যে আউটপুটটি ছিল ঠিক ওই আউটপুটটি চলে আসছে। তার মানে এটা হচ্ছে ফর লুপ দিয়ে, হোয়াইল লুপ দিয়ে যেটি করেছিলাম সেটি ফর লুপ দিয়ে করলাম। মূলত হোয়াইল লুপে এই ইনিশিয়ালাইজেশনটা শুরুতে থাকে বাইরে, সেটা অনেক উপরেও থাকতে পারে, এবং এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা নিচের লাইনে থাকে। তো যখন কোডিং করতে হয় অনেকগুলো লাইন যখন থাকে ফরের মাঝখানে তখন, বা হোয়াইলের মাঝখানে, তখন এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো হয়তো মনে থাকে না বা কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। তো এই ফর লুপটা কিছুটা একদম শুরুতেই বলে দেয়া থাকে যে শুরু কোত্থেকে হবে, কোন পর্যন্ত চলবে এবং কত কত করে বৃদ্ধি পাবে। এই জিনিসটা মূলত ফর লুপে এক জায়গায় দেয়া থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের যদি একটু সিম্পল করে দেখানোর চেষ্টা করি যে আমি প্রিন্টএফটা এখানে না দিয়ে মাঝখানে যদি একটা প্রিন্টএফ দিয়ে দেখাই যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিয়ে আমি যদি এন এর ভ্যালুটা প্রিন্ট করি তাহলেই মূলত আমি দেখতে পারবো যে এন এর ভ্যালুটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি একটা শেষের লাইনে যদি একটা স্ল্যাশ এন দিয়ে দিই তাহলে মূলত নিউ লাইনে আমাকে আউটপুটগুলো রেজাল্টগুলো দেখাবে। তাহলে আমি যদি শুরু করি এই সামটাকে, আমি সাম সমান সমান 0টাকে তুলে দিই, তাহলে মূলত দেখো এখানে 3টি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালি শুরু হবে হচ্ছে এন এর ভ্যালু 1 থেকে, এবং এন এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 100-র চেয়ে ছোট না হবে ততক্ষণ পর্যন্ত এন এর ভ্যালুটা প্রিন্ট করতে থাকবে, এবং প্রতিবার বৃদ্ধি পাবে কত করে, 1 করে করে বৃদ্ধি পাবে। তাহলে এটা যদি আমি এখন রেজাল্ট আউটপুটে দেখি তাহলে আমার এই প্রোগ্রামটি 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখিয়েছে। তাহলে এটাই ছিল হচ্ছে ফর লুপ। আর হোয়াইলে যেটা ছিল, যদি আমি এটাকে হোয়াইলে রূপান্তর করতে চাই আবার পুনরায়, তাহলে শুধু এই অংশটা ইনিশিয়ালাইজেশনটা শুরু হয়ে যাবে হচ্ছে এখানে, এই ফর শব্দটি রিপ্লেস হবে হোয়াইল দিয়ে, এবং এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যে অংশটুকু সেটুকু চলে আসবে হচ্ছে এই প্রিন্টএফ এর পরে, মানে একদম হোয়াইলের শেষ লাইনে, এবং শেষে কিন্তু একটা সেমিকোলন হবে, এখানে সেমিকোলন হবে না। দেখো এই প্রোগ্রামটিও কিন্তু ঠিক 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাবে, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাবে। এটা আমি এমনি তোমাদের আগের একটি ইয়া ছিল, যাই হোক দেখো এটাতেও কিন্তু সেম 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ফর লুপ। এটাকে যদি এটা হোয়াইল লুপ, তাহলে এটাকে যদি আমি ফরে রূপান্তর করতে চাই তাহলে এই শব্দটাকে ফর দিয়ে রিপ্লেস করতে হবে, এবং ইনিশিয়ালাইজেশন যেটা শুরু টানতে হবে ফরের মাঝে এভাবে, আর যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেটা চলে যাবে হচ্ছে একদম ফরের যে লাস্টের যে অংশটা সেই অংশে। তাহলে ফর লুপের মাধ্যমে যা করা যায় হোয়াইল লুপের মাধ্যমেও ঠিক সেম কাজই করা যায়। তাহলে ফর লুপ কেন ব্যবহার করব? তো বিভিন্ন প্রোগ্রামাররা কেউ কেউ ফর লুপ বেশি ব্যবহার করে, আবার কেউ হোয়াইল লুপ বেশি ব্যবহার করে, কিন্তু ফর লুপটা হচ্ছে কি, প্রথমে এই শুরুতে আমি একদম ক্লিয়ার একটা ধারণা পাওয়া যায় যেটা শুরু হবে কোথা থেকে, কত পর্যন্ত চলবে এবং কত করে করে বৃদ্ধি পাবে। সো এটা অনেক ক্লিয়ার আইডিয়া থাকে শুরুতেই, সো মাঝখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই কারণে মূলত ফর লুপটা অনেকে অনেক বেশি ব্যবহার করে বা ব্যবহার করতে কমফোর্ট ফিল করে। তো আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করলাম। তো সেম কাজটাই হচ্ছে হোয়াইল লুপের। তো ফর লুপের মাধ্যমে কিভাবে সিরিজের যোগফল প্রিন্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এ পর্যায়ে তোমাদের একটি ফ্লো চার্ট দেখাই, যে ফ্লো চার্টটি আমি মূলত এর আগে ফ্লো চার্টের তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, এবং সেই ফ্লো চার্টের তোমাদের অনেক ডিটেলস বুঝিয়েছিলাম কিভাবে বিভিন্ন ধারার যোগফল নির্ণয় করতে হয়। তো এই ফ্লো চার্টটি দেখার পর যদি আমি কোডিং করি আমার মনে হয় তোমাদের এই জিনিসটি বুঝতে আরো বেশি সুবিধা হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ফ্লো চার্টে যে এক্সাম্পলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কিভাবে 1 থেকে নিয়ে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো সেক্ষেত্রে যেহেতু একটি n আমাকে ইনপুট হিসেবে নিতে হবে যে আমি কত পর্যন্ত সংখ্যা যোগ করতে চাচ্ছি, তো n এর মান ইনপুট হিসেবে গ্রহণ করব। ইনিশিয়ালি i নামে একটি ভেরিয়েবল নিব এবং সাম নামে একটি ভেরিয়েবল নিব, এবং সামের ভ্যালু হচ্ছে 0 রাখবো। যেহেতু আমি এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে একটি আলাদা ক্লাস করেছি এবং এটার একটি লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সবাই এই ক্লাসটি অবশ্যই করবে। এখানে মূলত পরীক্ষায় তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই বিষয়টিও কিন্তু আসে, এবং আমার
পূর্বের এই ক্লাসটি ছিল হচ্ছে কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে হয় তার ক্লাস ছিল। সো এই ক্লাসটি তোমরা যদি করো যে কোনো সিরিজের যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য আমি একটি কমন স্ট্রাকচার তৈরি করেছিলাম, যার একটি অ্যালগরিদম এবং একটি ফ্লোচার্ট শিখলেই তুমি যে কোনো সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পারবে। আজকে আমরা মূলত সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সিরিজের যোগফল নির্ণয় করতে হয় সেই বিষয়টি দেখব। তো সেক্ষেত্রে একটি এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটি হচ্ছে কিভাবে 1 থেকে নিয়ে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে শুরুতে n এর মান ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে ইনিশিয়ালি i = 1 এবং sum = 0, এবং যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু যে n পর্যন্ত, যদি n সংখ্যাটা যদি দেয় 10, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 10 এর চেয়ে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত সামের মধ্যে যোগফলটা সেভ হবে এবং ইনক্রিমেন্ট i এর ভ্যালুটা এক এক করে বৃদ্ধি পাবে, এবং যখন n এর সমান হয়ে যাবে তখন এই চলকটি প্রিন্ট করে শেষ করবে। তাহলে এটার জন্য যদি আমি সি প্রোগ্রাম লিখি তাহলে আমাকে n এর মান গ্রহণ করতে হবে। তাহলে ইনিশিয়ালি আমার ভেরিয়েবল লাগবে টোটাল 3টা, n, i এবং সাম, এই 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি এখানে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটি হচ্ছে i, আরেকটি হচ্ছে n, এখানে ক্যাপিটাল নিলেও হবে বা স্মল লেটার নিলেও হবে, আরেকটি হচ্ছে সাম। তো এই জিনিসটা নেওয়ার পর আমাকে স্ক্যান করতে হবে, যেহেতু ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করে এই জিনিসটি রয়েছে। তাহলে স্ক্যান করে স্ক্যানএফ এই ফাংশনটি ব্যবহার করতে হয় স্ক্যান করার জন্য, এবং এখানে n এর ভ্যালুটা এই লাইনের মাধ্যমে মূলত স্ক্যান করব। স্ক্যান করার ফলে আমার হচ্ছে n মানে হচ্ছে কত পর্যন্ত আমি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাচ্ছি, এটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম মূলত এখানে। তাহলে যেহেতু স্ক্যান করলাম তার মানে হচ্ছে n এর মান গ্রহণ করে এই লাইনটি শেষ। এবার হচ্ছে ইনিশিয়ালাইজেশন, i = 1 এবং sum = 0 থেকে শুরু হবে। কারণ কি, আমি জানি যে কোনো সিরিজ শুরু হবে যত থেকে i = ওইটা দিতে হবে। যেহেতু আমি n পর্যন্ত nটাকে আমি স্ক্যান করেছি, এখানে হবে হচ্ছে n এবং এখানে ব্যবহার করতে হবে হচ্ছে i। বিষয়টি আমি আলোচনা করব, সো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে হবে হচ্ছে i আর এখানে হবে হচ্ছে sum = sum প্লাস i, এইটা। তো এই ফর লুপের মাধ্যমে মূলত যোগফল নির্ণয় করা হয়ে যাবে। এই হচ্ছে কমন একটি স্ট্রাকচার, এবং এই কোডটা তোমার যদি মাথায় থাকে তাহলে এই কোড দিয়ে তুমি যে কোনো ফর লুপের যে কোনো সিরিজের যোগফল প্রিন্ট করতে পারবে। শুধু এইটুক যদি তোমার মনে থাকে। তাহলে কত পর্যন্ত সংখ্যা যোগ করতে হবে আমার, n পর্যন্ত। তাহলে nটাকে আমি স্ক্যান করে নিলাম এখানে ইনপুট হিসেবে। যদি তোমার ফিক্সড বলে দেয় যে n হচ্ছে তোমার 50 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করা বা 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করা, তাহলে কিন্তু এখানে এই স্ক্যানএফ এর লাইনটি দিতে হবে না। তাহলে তুমি এখানে n = 100 দিয়ে দিবে, তাতেও কিন্তু তোমার এই সি প্রোগ্রামটি ঠিকঠাক 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল প্রিন্ট করার জন্য কাজ করবে। তাহলে যেহেতু আমি এখানে তোমাদের যে এক্সাম্পলটি নিয়ে আলোচনা করেছি সেখানে ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করে এই জিনিসটি ছিল, এই কারণে আমি মূলত এখানে স্ক্যান করলাম n এর ভ্যালুটি এবং এই লাইনটি আমি তুলে দিলাম। তাহলে এই সিরিজটির জন্য যদি আমি যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখি তাহলে শুরু হবে হচ্ছে i = 1 থেকে, কারণ হচ্ছে এখানে 1 রয়েছে, এই কারণে আমাকে i = 1 দিতে হবে। এবং i এর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে কত করে করে, এক এক করে করে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে ইনক্রিমেন্টের এখানে লিখেছি i = i + 1। তো তোমাদের বইতে যদি এরকম থাকে যে i++, এই বিষয়টিও কিন্তু সেম। i++ মানে হচ্ছে i এর ভ্যালু এক করে বৃদ্ধি পাওয়া। আর আমি তোমাদের যে লাইনটি লিখেছি এটার মানেও সেম, i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাওয়া। কিন্তু তোমাকে যদি আসে যে জোড় সংখ্যার যোগফল প্রিন্ট করো বা বেজোড় সংখ্যার যোগফল প্রিন্ট করো, সেক্ষেত্রে কিন্তু এই 2, 4, 6, 8 এভাবে 2 2 করে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমাকে এখানে 2 দিতে হবে, i এর ভ্যালুটা 2 করে বৃদ্ধি পাওয়ার জন্য এখানে +2 দিতে হবে। তো ফর লুপের মাধ্যমে আমি যেহেতু এই প্রোগ্রামটি রান করেছি, একটু তোমাদের রেজাল্টটি দেখাই যে এখানে আসলে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত দেখায়। তাহলে আমি সংখ্যাটি ইনপুট দিব হচ্ছে 100। তাহলে 100 দেওয়াতে আমার 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু রেজাল্টটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ কি আমি সামের ভ্যালু শুরুতে বলে দিইনি যে সামের ভ্যালু হচ্ছে 0। সো ইনিশিয়ালি আমার সামের ভ্যালুটা 0 বলে দিতে হবে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কারণ কি আমার কোডে ছিল। তো এখানেও বলে দেওয়া যায় সাম = 0, অথবা লুপের পূর্বে এখানেও বলে দেওয়া যায় সাম = 0। শুরুতে সামের ভ্যালুটা 0 থাকে। আমি ফ্লোচার্টে যদি একটু আলোচনা করি, তোমাদের কয়েকটি স্টেপ কিন্তু আমি দেখিয়েছিলাম এখানে, যে লুপটি যখন প্রথমবার ঘুরবে এদিক দিয়ে তখন i এর ভ্যালু 1 এবং সামের ভ্যালু 0।
তো i1 এবং আমি যদি ধরে নেই যে এখানে মূলত 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার আমি যোগফল প্রিন্ট করব, তাহলে i এর ভ্যালু 1। সো 1 10 এর চেয়ে ছোট, সামের ভ্যালু প্রথমে ছিল 0 এবং i এর ভ্যালু ছিল 1। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে প্রথম লুপের ক্ষেত্রে, এটা মূলত বোঝার জন্য। তো প্রথমবার সামের ভ্যালু ছিল 0 এবং i এর ভ্যালু ছিল 1। 0 এবং 1 যোগ করে সামের নতুন ভ্যালু হয়েছে 1। এই যেখানে দিয়েছে যে সামের নতুন ভ্যালু হচ্ছে 1। পরবর্তী লাইনে এসে i সমান i প্লাস 1 হওয়ার কারণে i এর ভ্যালু বৃদ্ধি পেয়ে 1 বৃদ্ধি পেয়ে হবে হচ্ছে 2, কারণ শুরুতে ছিল 1, তাহলে i এর নতুন ভ্যালু হবে হচ্ছে 2। তাহলে এদিক দিয়ে যখন পাস করবে তখন সামের নতুন ভ্যালু 1 এবং i এর নতুন ভ্যালু 2, কিন্তু শুরুতে i এর নতুন ভ্যালু, i এর পুরনো ভ্যালু ছিল 1, সামের ভ্যালু 0, কিন্তু এটা পাস করার সময় সামের নতুন ভ্যালু হয়ে যাবে 1 এবং i এর নতুন ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। তাহলে এদিক দিয়ে আসবে, সো i এর নতুন ভ্যালু 2, 10 এর চেয়ে ছোট, আমি ধরে নিয়েছি 10 পর্যন্ত যোগ করব। সো সামের যে নতুন ভ্যালুটা আছে সেটা ছিল হচ্ছে 1 এবং i এর নতুন ভ্যালু হচ্ছে 2। 1 এবং 2 যোগ করে সামের নতুন ভ্যালু হয়ে যাবে 3। এই যে দ্বিতীয়বার যখন লুপে ইন করবে তখন কিন্তু সামের নতুন ভ্যালু হয়ে যাবে 3 এবং i এর ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 2 থেকে বেড়ে 3 হবে। তাহলে এদিকে দিয়ে যখন তৃতীয়বার লুপে ইন করব তখন কিন্তু সামের ভ্যালুটা হবে হচ্ছে 3 এবং i এর ভ্যালুটা হবে 3। তো i এর ভ্যালু হচ্ছে 3, সামের ভ্যালু 3, তাহলে 3 এবং 3 যোগ করে সামের নতুন ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6 এবং i এর ভ্যালু আগে ছিল 3, 1 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 4। এভাবে মূলত যখন এই লুপটি বারবার ঘুরতে থাকবে তখন সামের মধ্যে প্রতিবার i এর ভ্যালুটা যোগ করে করে সেভ হবে সামের মধ্যে মূলত যোগফলটা সেভ হবে এবং শেষে আমি সামের ভ্যালুটা প্রিন্ট করে শেষ করে দেব। এখানেও কিন্তু সেম জিনিসটা হয়েছে। তো প্রোগ্রামের তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই শুরুটা এখানে দিতে হবে। কত করে করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে করে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা দিতে হবে এখানে। এবং লুপটি কতক্ষণ পর্যন্ত চলবে, এটা হচ্ছে কন্ডিশন। যতক্ষণ পর্যন্ত n মানে হচ্ছে কত সংখ্যক, এখানে n ছিল আমার, তো মূলত কত পর্যন্ত লুপটি চলবে। তাহলে এটাই হচ্ছে তোমার 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আমি যদি 100 দিই তাহলে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফলের রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। এবার যদি বলে আমার যে না, শুধু বেজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে? এরকম যদি হয়, শুধু ঠিক সেম থাকবে সব কিছু, শুধু এখানে দিতে হবে হচ্ছে i সমান সমান i প্লাস 2। কারণ কি, i এর ভ্যালু প্রথমে ছিল 1 সামের মধ্যে সেভ হবে, তার পরবর্তীবার বেড়ে 3 হয়ে যাবে। কারণ কি, i এর ভ্যালু যা ছিল 1 ছিল, 1 এর সাথে 2 যোগ হয়ে যাবে 3। সো 3 আবার যোগ হয়ে সামের মধ্যে থাকবে, আবার 2 যোগ হয়ে হবে 5 সামের মধ্যে যোগ হয়ে থাকবে আগের ভ্যালু সহ। তো এভাবে বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে। সো এটা যদি আমি একটু রান করে দেখাই যে 1 থেকে নিয়ে তোমার 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এটাই হচ্ছে তোমার 1 থেকে নিয়ে 99 পর্যন্ত বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। যদি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম লিখতে বলে যে 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 n পর্যন্ত, তাহলে এটা কিন্তু শুরু হয়েছে 2 থেকে, তাহলে আমাকে ইনিশিয়ালি শুরু করতে হবে 2 থেকে শুরু হবে, 2 করে বৃদ্ধি পাবে এবং n পর্যন্ত চলবে। আর এই লাইনটা মূলত সামের মধ্যে সেভ হয় এবং এটা হচ্ছে তোমার একদম শেষের স্টেপ, যেটা আর কি সামের মান প্রিন্ট করা। তো এটা আমি যদি একটা আউটপুট দেখতে চাই, দেখো এটা হচ্ছে 100 পর্যন্ত সংখ্যার, মানে জোড় সংখ্যার 2 থেকে নিয়ে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে কিভাবে এই যে 3, 6, 9 এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা যায়। এর জন্য আমরা একটা সি প্রোগ্রাম লিখব। তাহলে এটা হচ্ছে 3 যোগ 6 যোগ 9 এভাবে n পর্যন্ত। তাহলে তোমরা একটু আইডিয়া করতে পারবে যে কোথাও চেঞ্জ করতে হবে। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2019-এ আসছিল এটা। তো তাহলে এখানে চেঞ্জ করতে হবে কোথায়? ইনিশিয়ালাইজেশন হচ্ছে 3 থেকে, তাহলে ইনিশিয়ালি এখানে দিতে হবে হচ্ছে 3 এবং বৃদ্ধি পাচ্ছে কত করে করে? 3 করে করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 করে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই কিন্তু আমার প্রোগ্রাম শেষ। এখানে 3 থেকে শুরু হবে, তারপরে হচ্ছে 6, 9 এভাবে 3 করে করে বৃদ্ধি পাবে। তাহলে এটার জন্য যদি আমি আউটপুট দেখতে চাই যে ধরো 100 পর্যন্ত 3, 6, 9 এভাবে সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখব। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে কোনো সিরিজ আসলে এরকম তোমরা পারবে। এবার আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেটা মূলত এসেছিল কুমিল্লা বোর্ড 2017 সাল। সেটি হচ্ছে জোড় সংখ্যা কিন্তু তাদের বর্গের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটা মূলত ছিল হচ্ছে 2 স্কোয়ার
4 স্কোয়ার 6 স্কোয়ার, তাই না? তাহলে আমার ইনিশিয়ালি শুরু হয়েছে কত থেকে? 2 থেকে শুরু হয়েছিল এবং চলবে কত পর্যন্ত? 80 পর্যন্ত। তাহলে এখানে কিন্তু ডিরেক্ট 80 দিয়ে দিলেই হবে, তখন এই লাইনটা আর দিতে হবে না। এই লাইনটা কেন দিতে হবে না? কারণ আমার কত পর্যন্ত চলবে সেটা আমি জানি। শুরু হয়েছে 2 থেকে 80 পর্যন্ত চলবে এবং ভ্যালুটা কত করে করে বৃদ্ধি পাবে? 2 করে করে বৃদ্ধি পাবে। কারণ কি 2 4 6 স্কোয়ার এভাবে আসতেছে, 2 স্কোয়ার, তারপর হচ্ছে 4 স্কোয়ার, তারপর হচ্ছে 6 স্কোয়ার এভাবে। কিন্তু আমি কিন্তু এখানে স্কোয়ারের কোনো কন্ডিশন দিইনি, সেখানে এখানে শুধু চেঞ্জ করতে হবে। যদি স্কোয়ার থাকে তাহলে এখানে আই গুণন আই দিতে হবে। এই আই গুণন আই দেওয়াতেই হবে কি, এই 2, তাহলে 2 গুণন 2, তার মানে 2 স্কোয়ার সামের সাথে যোগ হয়ে সেভ হবে। পরবর্তীবার 2 বৃদ্ধি পেয়ে 4 হবে, তাহলে 4 গুণন 4 সামের মধ্যে সেভ হবে পূর্বের ভ্যালু সহ। এভাবে বৃদ্ধি পেয়ে হবে 6, 6 গুণন 6, তার মানে হচ্ছে 6 স্কোয়ার, সেটা পূর্ববর্তী সামের সাথে যোগ হয়ে আবার সামের মধ্যে সেভ হবে এবং পুনরায় সামের মধ্যে কিন্তু রেজাল্টটা থাকবে। তাহলে এটাই হচ্ছে জোড় সংখ্যার বর্গের যোগফল, তাই না? তাহলে এটা যদি আমি একটু রান করে দেখাই তোমাদের, এটার রেজাল্ট কি আসে, দেখো এটার রেজাল্ট কিন্তু এরকম আসতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে তোমার, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল 2019 সালে। তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখো 19 স্কোয়ার 80 স্কোয়ার এবং 70 স্কোয়ার, তার মানে ভ্যালুগুলো শুরু হয়েছিল 90 থেকে শুরু হয়েছে। তাহলে আমার এত কিছু ভাবার প্রয়োজন নেই যে সংখ্যাটি বড় সংখ্যা থেকে শুরু হয়ে আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে। তাহলে এটি শুরু হবে হচ্ছে কত থেকে? 90 থেকে শুরু হয়েছে এবং চলবে কত থেকে? যতক্ষণ পর্যন্ত, দেখো 90 80 70 এগুলো সবই কিন্তু 20-এর চেয়ে বড় অথবা 20-এর সমান, মানে এই সংখ্যাগুলো সবগুলোই কিন্তু 20-এর চেয়ে বড়। তো যতক্ষণ পর্যন্ত, এখানে একটু কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে, যে আয়ের ভ্যালু এখানে কিন্তু দেয়া আছে যে যতক্ষণ পর্যন্ত এখানে 20-এর চেয়ে ছোট আছে, কিন্তু এই কন্ডিশনটা দিলে হবে না। কারণ কি, আয়ের ভ্যালু প্রথম ভ্যালুটা হচ্ছে 90, তো 90 তো 20-এর চেয়ে বড়, তো এই কন্ডিশনটা এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যে আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 20-এর চেয়ে বড় অথবা 20-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলতে থাকবে এবং ভ্যালুগুলো প্রতিবার 10 করে করে কমতেছে। দেখো প্রথম ছিল 90, তারপরে হচ্ছে 80, তারপরে হচ্ছে 70 এভাবে। তাহলে আয়ের ভ্যালু ছিল হচ্ছে 90, তার পরবর্তীতে 10 কমে হয়ে গিয়েছে 70। তাহলে এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে কিন্তু শুরু হবে 90 থেকে, 90 স্কোয়ারটা সাম 0 সাথে যোগ হয়ে এখানে সেভ হবে। পরবর্তীবার এখানে 10 কমবে, 10 কমে হয়ে হবে হচ্ছে 80, 80 স্কোয়ারটা সামের মধ্যে সেভ হবে। তারপরে 10 বিয়োগ হয়ে হবে হচ্ছে 70, 70 স্কোয়ারটা সামের মধ্যে সেভ হবে এবং কমে কমে যখন 60 হবে এভাবে 50 হবে। সো 50 সেও 20-এর চেয়ে বড়, সেভ হবে। 40 30 20 সেও 20-এর চেয়ে বড় বা 20-এর সমান, সেভ হবে। তারপরে কমে যখন 10-এ চলে আসবে, সো 10 20-এর চেয়ে বড় না, সো তখন ব্রেক করবে। সো এখানে সামের ভ্যালুটা প্রিন্ট করবে। আমি যদি এটা একটু আউটপুটটা তোমাদের দেখাতে চাই, তাহলে এই যে আউটপুট এখানে চলে আসছে। সো এটা হচ্ছে ডিক্রিমেন্ট। হ্যাঁ, এই কারণে এখানে i সমান সমান i মাইনাস 1 10 ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সম্পর্কিত যে কোনো প্রবলেম যদি তোমাদের আসে বা সিরিজ সম্পর্কিত, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তো তোমাদের একটি বোর্ড বইতে একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি নিয়ে তোমাদের একটু সলভ করে দেব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোর্ড বইতে একটি এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল নাম্বার হচ্ছে 5 পয়েন্ট। এক্সাম্পল হচ্ছে 5.19। তো এই এক্সাম্পলে মূলত 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের একটি সি প্রোগ্রাম রয়েছে। আমার মনে হয় তোমরা খুব সহজেই এটি বুঝতে পারবে, কারণ হচ্ছে যে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের একটি সি প্রোগ্রাম। তাহলে এখানে নিয়েছিল হচ্ছে তোমার n। তো শুরু হবে কোথা থেকে? এনটা শুরু হবে হচ্ছে, এখানে এন দিয়ে ব্যবহার করেছে, আমি আই ব্যবহার করেছি, তোমরা চাইলে এনও ব্যবহার করতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করবে। শুরু হবে হচ্ছে 1 থেকে এবং এটি চলবে, এন এর ভ্যালুটা চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত 100-র চেয়ে ছোট বা 100 সমান হবে ততক্ষণ পর্যন্ত এইটা চলতে থাকবে এবং ভ্যালুটা বৃদ্ধি পাবে কত করে করে? n সমান সমান n প্লাস 1, n প্লাস 1। সো এই জিনিসটা হবে হচ্ছে সাম সমান সমান সাম প্লাস n।
তো এই বিষয়টি নিয়ে তোমাদের তো শুরুতে আলোচনা করেছিলাম কিভাবে সাধারণ সিরিজের যোগফল নির্ণয় করতে হয়। আমার মনে হয় তোমরা এটা পারবে খুব সহজেই। এখানেও কিন্তু রেজাল্টটা একটু ভুল দেখাচ্ছে, কারণ কি আমি সামের ভ্যালুটা ইনিশিয়ালি বলে দিইনি যে কত। সামের ভ্যালু ইনিশিয়ালি 0, সো এই জিনিসটা এখানে বললেও হবে অথবা নিচের লাইনে বললেও হবে। তো তোমাদের বইতে যেহেতু এখানে নিচের লাইনে বলা আছে, এভাবেই দেখাই আমি, তো এখানে না দিলেও চলবে। তো সামের ভ্যালুটা 0 ইনিশিয়ালি আমাকে বলে দিতে হবে, এবং এনের ভ্যালু 1 থেকে শুরু হবে, 100-র চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট এক এক করে বাড়বে এবং যোগফলগুলো সামের মধ্যে সেভ হবে, ফাইনালি সামের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমি যদি তোমাদের এটার আউটপুট দেখতে চাই, এটা হচ্ছে আউটপুট চলে আসছে, তাহলে এটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। তো এবার তোমাদের বইতে আরেকটি মজার এক্সাম্পল রয়েছে, সেটি হচ্ছে আবার আই দিয়ে করা। তো আমি পুনরায় আবার আয়ের লুপ যেটি ছিল সেটিতে ফিরে যাই। সেটি হচ্ছে কিভাবে তোমার ফর লুপ ব্যবহার করে নামতা লেখার প্রোগ্রাম তৈরি করতে হবে। তাহলে ফর লুপ ব্যবহার করে কিভাবে নামতার প্রোগ্রাম তৈরি করতে হবে, যেহেতু আই ব্যবহার করা ছিল আমি আই ব্যবহার করেছি, এবং এটি হচ্ছে এক্সাম্পল হচ্ছে 5.20। তাহলে নামতা প্রিন্ট করতে হবে আমার, তাই না? তাহলে কত ঘরে নামতা প্রিন্ট করব সেই জিনিসটা আমি স্ক্যান করে নিতে হবে আমাকে। যেহেতু নামতা প্রিন্ট করার জন্য আমার সাম ভেরিয়েবলের প্রয়োজন নেই, এটা আমি তুলে দিলাম, এবং স্ক্যানের ব্যবহার করব ডি। কত ঘরে নামতা সেটা আমি ইনপুট আকারে নিব। তাহলে শুরু করতে হবে কত থেকে? নামতা সব কিছু কিন্তু শুরু হয়, সবগুলো শুরু হয় হচ্ছে 1 থেকে, তাই না? এবং চলবে হচ্ছে 10 পর্যন্ত চলবে সবগুলোই। সো আই লেস দেন অর ইকুয়াল 10 পর্যন্ত চলবে, এবং নামতাটা কত ঘরের ওইটা আমাকে নিচে বলে দিতে হবে, এক করে বৃদ্ধি পাবে। এখানে মূলত নামতাটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে, এই কারণে প্রিন্টএফটাকে ভিতরে নিতে হবে ফরের। কিন্তু যদি যোগফল প্রিন্ট করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রিন্টএফটা সবসময় এই লুপের বাইরে থাকবে। তাহলে আমাকে এখানে প্রিন্ট করতে হবে হচ্ছে %d দিয়ে গুণন, তারপর একটা %d হবে, এবং ফাইনালি ইকুয়াল থাকবে হচ্ছে যত ঘরের নামতা ওই জিনিসটা এখানে থাকবে, এবং এখানে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে প্রথমে দেখাবে n, তারপরে দেখাবে হচ্ছে i, এবং তারপরে লাস্টে দেখাবে হচ্ছে n গুণন i। তো কিভাবে মূলত এই প্রিন্টএফটা লিখতে হয় বা কি কারণে আমি এই 3টা %d দিলাম, মাঝখানে x দিলাম, এটার উপরে কিন্তু তোমাদের বিস্তারিত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে একটু দেখাবো, যদি বুঝতে কারো সমস্যা হয় আমার মনে পরিষ্কার হয়ে যাবে। তো দেখি আমাদের দেখায় কি না নামতাগুলা। তো আমি 5-এর ঘরে নামতা যদি দেখতে চাই, দেখো এখানে দেখাচ্ছে 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 20, 40, 50। তো আমি যদি আবার এবার 10-এর ঘরে নামতা দেখতে চাই, যে 10-এর ঘরে নামতা দেখব, তাহলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। সো এখানে কিভাবে দেখাচ্ছে এখানে, তাহলে শুরু হয়েছে আই এর ভ্যালু 1 থেকে। দেখো আমার আউটপুটের দিকে একটু খেয়াল করো যে আউটপুট আমার কত দেখাচ্ছে। এখানে আউটপুট প্রথমে কত দেখাচ্ছে, যতর ঘরে নামতা ওইটা শুরুতে দেখাচ্ছে, তাই না? এবং সেটা আমি ইনপুট হিসাবে নিয়েছিলাম। যদি 10-এর ঘরে নামতা থাকে প্রথমে দেখাচ্ছে 10, মাঝখানে দেখাচ্ছে গুণন, বা আমি x দিয়েছি এখানে, তারপরে আছে হচ্ছে 1 2 3, এইভাবে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এখানে, এবং গুণফলটা শেষে গুণন ফলটা এখানে দেখাচ্ছে এই সমান চিহ্নের পরে। তো সমান চিহ্নের পরে গুণনফলটা দেখাচ্ছে। তাহলে শুরুতে আমি দিব হচ্ছে কতর ঘরে নামতা, তো এই %d এর জায়গাটা রিপ্লেস হবে হচ্ছে n এর ভ্যালু দিয়ে। n মানে হচ্ছে যতর ঘরে নামতা আমি ইনপুট হিসাবে দিব। তো এখানে আমি দিয়েছি 10-এর ঘরে নামতা। তাহলে এই যে এই ডাবল কোটেশনের মাঝখানে যা আছে, এখানে এই ডান পাশের যে 3টা ভ্যালু আছে, এই n i এবং i গুণন n গুণন i, এই 3টে ভ্যালু এই যে এখানে 3টি %d রয়েছে এখানে রিপ্লেস হবে। প্রথম যে %d সেটা রিপ্লেস হবে n এর ভ্যালু দিয়ে। n এর ভ্যালু আমি দিয়েছিলাম 10, এই যে এই লাইনে 5 নাম্বার লাইনে স্ক্যান করার সময় 10। তাহলে প্রথম %dটা রিপ্লেস হয়েছে 10 দিয়ে, যার কারণে আমাকে শুরুতে 10 দেখাচ্ছে। তারপরে একটা x দেখাচ্ছে এখানে x, তারপরে যে %d সেটা রিপ্লেস হচ্ছে i দিয়ে। i শুরু হচ্ছে 1 থেকে, এবং প্রতিবার লুপটা ঘোরার সাথে সাথে i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে তুমি দেখো এখানে কিন্তু i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ভ্যালুটা রিপ্লেস হবে হচ্ছে এই %dটা রিপ্লেস হবে i দিয়ে, এবং সমান চিহ্নের পরে যে %d এটা রিপ্লেস হবে i গুণন n। তাহলে i গুণন n করলে যেটা হয় সেটা রিপ্লেস হবে হচ্ছে এখানে আসবে। তো
এখানে আমি যদি যেহেতু এই কলনটা তুলে দিয়েছি, আমি তোমাদের আরেকবার একটু আউটপুটটা দেখাই। তো এই হচ্ছে 10-এর ঘরের নামতা, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। এই সমান চিহ্নের পরে কিন্তু 10টা দেখাচ্ছে এখানে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো প্রিন্টএফটা যদি তুমি বুঝে থাকো তাহলে এই জিনিসটা তোমার কাছে, ফর লুপটা বুঝে থাকলে এটা খুব সহজ একটি প্রোগ্রাম মনে হবে। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ, এই তিনটি জিনিস মূলত সি প্রোগ্রামিংয়ে লুপিংয়ের জন্য ব্যবহার করা হয়। তো এর বাইরেও গো টু স্টেটমেন্ট, কন্টিনিউ, তো এই বিষয়টি নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু বিভিন্ন বোর্ড পরীক্ষায় গো টু এবং কন্টিনিউ স্টেটমেন্ট রয়েছে এবং ডু হোয়াইল লুপ রয়েছে। যদিও তোমাদের বোর্ড বইতে ডু হোয়াইল লুপটি আমি দেখতে পাচ্ছি না। তো পরবর্তী ক্লাসে আমি মূলত লুপের সব বোর্ড প্রবলেম, যেগুলো বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। ডু হোয়াইল লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ কীভাবে রূপান্তর করতে হয় একটার সাথে আরেকটা, সেই জিনিসটিও দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।